আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাবিবুর রহমান, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইংলিশ ভার্সন স্টুডেন্ট হিসেবে প্রাক্তন স্টুডেন্ট। ওকে, তো আজকে দ্য টপিক দ্যাট হ্যাজ বিন সিলেক্টেড ফর টুডে ইজ ন্যারেশন উইথ অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স নিয়ে যে ন্যারেশনগুলো রয়েছে আজকে সে টপিক অনুসারেই তোমাদের কাছে আলোচনা করা হবে। এবং দেখো, লক্ষ্য করো, অপটেটিভ সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? Optative sentence is a sentence which expresses the meaning of prayer, blessing, wish, etc. Optative sentence হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা আমাদেরকে যে অর্থ দেয় তা হতে পারে প্রার্থনা, হতে পারে আশীর্বাদ, হতে পারে উইশ অথবা অ্যাডিও। বা এই উইশের মধ্যে অ্যাডিওটা অ্যাকচুয়ালি পড়ে। অ্যাডিও মানে হচ্ছে বিদায়, হ্যাঁ। উইশ মানে হচ্ছে ইচ্ছা পোষণ। তো যাই হোক, এর মধ্যে দুইটা জিনিস পড়তে পারে, একটা হচ্ছে গ্রেটিংস আর একটা হচ্ছে অ্যাডিও। তো আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে উইশেরই ব্রাঞ্চ। এখানে গ্রেটিংস দিচ্ছি, একটা ব্রাঞ্চ রয়েছে উইশের মধ্যে, সেটা হচ্ছে গ্রেটিংস, আর একটা হচ্ছে অ্যাডিও। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? এই যে নিচে সেটা ডিরেক্ট করা আছে, দেখো। ওকে, তো আমরা শুরু করছি সেই অপটেটিভ সেন্টেন্স নিয়ে যত সমস্যাগুলি রয়েছে তার প্রত্যেকটা। আশা করি তোমরা এখান থেকে অনেক হেল্প পাবা। লক্ষ্য করো, এই অপটেটিভ সেন্টেন্স কিন্তু অর্থ অনুসারে বিভক্ত করা সেন্টেন্সের একটা প্রকারভেদ। ঠিক আছে, অর্থ অনুসারে সেন্টেন্সকে যে পাঁচটি ভাগে ভাগ করা যায়, একটা কি বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে optative sentence. The next one is exclamatory sentence. We have divided the sentences based on their meaning into 5 types. One is assertive, the other is imperative, the next one is interrogative, and the fourth one is optative. And we are in the mood of discussing this kind of sentence. Optative sentence যে যে স্ট্রাকচার আমাদের কাছে আসতে পারে তা হচ্ছে কি স্ট্রাকচার 1। সেটা কি? প্রথমে মেয়ে থাকবে, তারপর কি সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব। ভার্ব উইল বি রিটেন আফটার সাবজেক্ট, দেন অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন উইল বি সিন। তাহলে প্রথমে মেয়ে থাকছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। ঠিক আছে, এরকম সেন্টেন্স কিন্তু আমাদের কাছে আসতে পারে। এবং এরকম সেন্টেন্সের এক্সাম্পল তোমরা কি দিতে পারবা? আর ইউ এবল টু সে অ্যান এক্সাম্পল রিগার্ডিং দিস কাইন্ড অফ স্ট্রাকচার? ওকে, এরকম সেন্টেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তো এই যে অপটেটিভ সেন্টেন্স নিয়ে ন্যারেশন যে তোমাদের কাছে আলোচনা করছি, তো আমি অপটেটিভ সেন্টেন্সটাকে কল্পনা করে ধরে নিয়েছি যেটা রিপোর্টেড স্পিচের মাঝে থাকবে। এবং তোমাদের বলছি যে রিপোর্টেড স্পিচের মাঝে যদি অপটেটিভ সেন্টেন্স থেকে থাকে তাহলে তার চেঞ্জিংটা কিভাবে হতে পারে, মানে হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ আমরা কিভাবে নিয়ে আসবো সেটাকে। তো সেগুলোর আলোচনাই কিন্তু এখানে সম্যকভাবে করা হচ্ছে। তোমাদের বিষয়টা কিন্তু ভালো করে জেনে নিতে হবে। ওকে, তো লক্ষ্য করো, ধরে নাও যে এই সেন্টেন্সটা মানে এরকম একটা অপটেটিভ সেন্টেন্স নিয়ে একটা ন্যারেশন রয়েছে, এবং সেই ন্যারেশন চেঞ্জটা আমরা কীভাবে করব? ফর এক্সাম্পল, হি সেইড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তো আমরা জানি যে প্রত্যেকটা ডিরেক্ট স্পিচ, এটা কিন্তু ডিরেক্ট স্পিচ, ঠিক আছে, প্রত্যক্ষ উক্তি বা ডিএস সংক্ষেপ দিয়ে লিখছি। আমাদের এরকম সেন্টেন্সকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা ডিরেক্ট স্পিচের রিপোর্টেড যে স্পিচটা রয়েছে, হ্যাঁ, বা ইনভার্টেড কোমার মধ্যে থেকে থাকে দি স্পিচ দ্যাট ইজ জেনারেলি সিচুয়েটেড বিটুইন ইনভার্টেড কোমা। তাহলে এখন লক্ষ্য করো, যদি ডিরেক্ট স্পিচে এরকমটা থাকে, তো ইনডিরেক্ট স্পিচ করার সময় আমরা কী করবো? আমি স্ট্রাকচার 1টা একটু মুছে দিচ্ছি, লক্ষ্য করো, আমি লিখলাম ইনডিরেক্ট স্পিচ। তো এরকম অবস্থায় আমরা এটাকে চেঞ্জ করতে চাই। তো তাহলে এটা আমাদের জানা আছে যে প্রত্যেকটা সেন্টেন্স রিপোর্টেড স্পিচে যদি থেকে থাকে, সেটাকে ইনডিরেক্ট করার সময় সেটা কি হয়ে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? অপটেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ওকে, তো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা এটাকে রূপান্তর করতে চাই, তাহলে যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে আল্লাহ মে হেল্প ইউ, এটা। ঠিক আছে, এই যে মোডাল অক্সিলারি মে যেটাকে দেখছো তোমরা, এটা হচ্ছে পিওর মোডাল বলা হয়। দিস ইজ সেইড টু বি অ্যাজ এ পিওর মোডাল।
তো এই পিওর মডেলটা সাবজেক্টের আগে রয়েছে, এটা কি করতে হবে আমাদের সাবজেক্টে ঠিক পরে দিতে হবে, তাহলেই এইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। তো প্রত্যেকটা সেন্টেন্স রিপোর্টেড স্পিচে আমাদের কি করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তরিত করে তারপর ইনডিরেক্টে নিয়ে আসতে হয়। তো তাহলে আমরা মনে মনে চিন্তা করব যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্স এরকম করে না, এরকম করে রয়েছিল। তো এখন কি করতে হবে আমাদের, যেহেতু অপটেটিভ সেন্টেন্সে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে একটা প্রার্থনা। তো সেক্ষেত্রে সেইট কনভার্ট হয়ে প্রেইডে পরিণত হয়ে যাবে। আমরা জানি প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, যেহেতু এটার V2 ফর্ম দেওয়া আছে বা পাস্ট ফর্ম, আমরা এটাকে অনুরূপভাবে V2 ফর্মে লিখে দিলাম। তো তারপর কি করব দেখো, হি প্রেইড দ্যাট, এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই অবজেক্টটাকে আমাদের উজ্জ্বল করে রাখতে হয়। অবজেক্টটাকে সাধারণত লেখা হয় না, এটা কিন্তু তোমরা ভুল করো না, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, মেয়েযুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে তো সেগুলোকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসার জন্য অবজেক্টকে উজ্জ্বল রেখে কাজ করতে হয়। এইখানে স্ট্রাকচার 3-তে আবার যখন আমরা আসবো তখন দেখব যে অবজেক্টকে লিখে দ্যাটকে উজ্জ্বল করতে হচ্ছে, মানে বিষয়টা প্রচুর একটু উল্টা। প্রথমে কি লিখছি, যে অবজেক্টকে লিখছি না, উজ্জ্বল রাখছি, এবং দ্যাটকে লিখছি। পরেরটা কি করব, যে অবজেক্টকে লিখবো কিন্তু দ্যাটকে উজ্জ্বল রাখবো। তারপর দ্যাট লিখে দিলাম। এবার আগে যে সেন্টেন্সটা আমরা কল্পনা করেছিলাম, তাহলে সাবজেক্ট আমরা দিয়ে দিলাম, সাবজেক্ট হচ্ছে আল্লাহ, অ্যান্ড আমাদের কি ছিল, যে আল্লাহর পর মেয়ে ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে নিয়ে এসে। তো এখন কি করব, মেয়ের V2 মাইট দিয়ে দিব, তাহলে মাইট চলে আসলো। তাহলে হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট হেল্প। আমরা জানি যে সেকেন্ড পারসন যদি থেকে থাকে সেটা অবজেক্টকে নির্দেশ করে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউটা হয়ে যাবে কি মি। বুঝতে পেরেছ আশা করি? এই যে এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। তারপর চলে আসো যে স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2 কি আছে, লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখন মজার বিষয় হচ্ছে এদের মধ্যে স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2 এর মধ্যে কনভার্সন করা যায়, মানে কি, যে এটা থেকে ওটা হতে পরিবর্তন করা যায়, বিষয়টা এরকম। ওকে, একটু দেখি বিষয়টা কেমন। লক্ষ্য করো, আমরা আগে জেনেছিলাম যে মে প্লাস সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, এরকমটা। তো এখন এই যে লং যুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার 2 এর মধ্যে আছে, তো এটাকে আমরা কনভার্ট করে কিন্তু স্ট্রাকচার 1-এ নিয়ে আসার যোগ্যতা রাখি। আর স্ট্রাকচার 1-এর নিয়মটা যেহেতু আমাদের জানা আছে, সেহেতু আমরা ইজিলি করতে পারবো। মানে এটাকে যদি আমরা স্ট্রাকচার 1-এ নিয়ে আসতে পারি, আর স্ট্রাকচার 1-এর নিয়মটা কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি, সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি ন্যারেশনের মধ্যে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এর মানে হচ্ছে, দেখো লক্ষ্য করো, তো এরকম একটা সেন্টেন্স লিখি, লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। তো লক্ষ্য করো, এখানে লংটা হচ্ছে এক্সটেনশন, লিভটা হচ্ছে দীর্ঘজীবী হওয়া, যেটাকে মিন করছে, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট আওয়ার কান্ট্রি। তাহলে প্রথমে কি আসছে, লং আসছে, তারপর ভার্ব আসছে, তারপর সাবজেক্ট আসছে, এরকম একটা সিকোয়েন্সেস এই স্ট্রাকচার লেখা হয়েছে। তো এখন আমরা এটাতে পরিণত করব। তাহলে কি হবে, প্রথমে মেয়ে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কি লেখা আছে, আওয়ার কান্ট্রি, এটা দিয়ে দিলাম আমরা। সাবজেক্টটা আওয়ার কান্ট্রি আমরা এটাকে দিয়ে দিলাম। তারপর কি করব, তারপর এই যে ভার্বটা দিয়ে দিব। এখানে ভার্ব কি ছিল, লিভ ছিল। ওকে, লিভ। তারপর কি করব, এক্সটেনশনটা দিয়ে দিব লাস্টের দিকে। ওকে, তো দেখো, মে আওয়ার কান্ট্রি লিভ লং, এইটা বলা আর লং লিভ আওয়ার কান্ট্রি এটা বলা কিন্তু একই। তো দুইটাই কিন্তু আবারও প্রার্থনা বোঝাচ্ছে। তো আমরা কি করব, এ ধরনের, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। জায়গার স্বল্পতার কারণে আমরা একটু উপরে করছি, দেখো লক্ষ্য করো, ইনডিরেক্ট স্পিচ। একটা সেন্টেন্স আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি ডিরেক্ট স্পিচ এর মতো করে, সেটা হচ্ছে এরকম, হি সেইড টু মি লং লিভ আওয়ার কান্ট্রি, এরকম একটা সেন্টেন্স। তো এইটাকে আমরা যদি ইনডিরেক্টে রূপান্তর করতে চাই, তাহলে কী হবে বলো তো? ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কাইন্ড অফ প্রবলেমস? ওকে, লেট মি সলভ দিস। এখান থেকে আমরা এখানে কনভার্ট করবো এটাকে। তো ওকে, তো যেহেতু সেন্টেন্সটার যে ভাবার্থ রয়েছে রিপোর্টেড স্পিচে, এটা হচ্ছে প্রার্থনা বোঝাচ্ছে, আমরা সরাসরি হি প্রেইড দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই সেন্টেন্স স্ট্রাকচারের 2 পার্টটা সেন্টেন্স স্ট্রাকচারে 1-এর যেহেতু নিয়ে আসা যাচ্ছে, এর মানে হচ্ছে এরা
পুরোটা সিমিলারিটি নিয়ে কাজ করে। আগে যেরকম অবজেক্ট উজ্জ্ব করেছিলাম, ইলিপ্টিক্যাল করেছিলাম, এখানে অবজেক্টটা ইলিপ্টিক্যাল বা উজ্জ্ব করবো, মানে লিখবো না। তাহলে সরাসরি আমরা কি দিব, দ্যাট দিয়ে দেব। তারপর সাবজেক্ট দিয়ে দিতে হবে আমাদের, সেটা কি, আওয়ার কান্ট্রি। তারপর কি, আমরা যেহেতু আগে এই মেযুক্ত স্টেটে এটাকে পার করেছিলাম বা কনভার্ট করেছিলাম, তখন কি ছিল, মে আওয়ার কান্ট্রি লিভ লং। তাহলে আওয়ার কান্ট্রি মাইট, মে কনভার্ট হয়ে মাইটে চলে গেল, ঠিক আছে। আর তোমাদের বোঝাতে আরেকবার লিখে দিচ্ছে, দেখো, লং লিভ আওয়ার কান্ট্রি, মে আওয়ার কান্ট্রি লিভ লং, ঠিক আছে, এরকমটা। তো এটাকে যদি অ্যাসার্টিভ করি, আওয়ার কান্ট্রির পর মেয়েটা বসে যাবে, মানে হচ্ছে আওয়ার কান্ট্রি মে লিভ লং। আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স ইনডিরেক্ট স্পিচে অ্যাসার্টিভ করে নিতে হয়। তো এই জন্য আমরা কি করছি, আওয়ার কান্ট্রি মে লিভ লং লেখাটা উচিত, কিন্তু এই যে রিপোর্টিং ভার্ব V2 বা পাস্ট ফর্মে থাকার জন্য আমাদের এই মে কনভার্ট হয়ে মাইটে চলে যাচ্ছে। তারপর আমাদের লিখতে হচ্ছে এক্সট্রা কিছু, লিভ লং। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের 2 পার্টটা, যেটা আমরা ন্যারেশন চেঞ্জের সময়ে যা করলাম তা হচ্ছে স্ট্রাকচার 2 থেকে স্ট্রাকচার 1-এ কনভার্ট করলাম এবং তারপর আমরা কাজ করলাম। এইবার সব থেকে মজার বিষয় অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উইশ রিলেটেড যে সেন্টেন্সগুলো রয়েছে, এই অপটেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ম্যানেজ করব। উইশ রিলেটেড যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা দুই রকম অর্থ প্রকাশ করতে পারে আমাদের কাছে। একটা হচ্ছে গ্রেটিং বা শুভেচ্ছা, আর একটা হচ্ছে অ্যাডিউ বা বিদায়। তো শুভেচ্ছার মধ্যে কী কী পড়ে দেখো, সেটা হচ্ছে গুড মর্নিং, তারপর পড়তে পারে গুড নুন, তারপর পড়তে পারে গুড ইভিনিং, ঠিক আছে, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, তারপর পড়তে পারে এইস বিডি, হ্যাপি বার্থডে। এগুলো হচ্ছে গ্রেটিংসের মধ্যে পড়ে। দেখো, এগুলো এমন সেন্টেন্স যেখানে ভার্ব নাই। তো ভার্ববিহীন সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমরা অপটেটিভ সেন্টেন্সকে লিখতে পারি, কারণ এটা হচ্ছে প্রচুর ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে তোমরা এরকমটা শুনবে না যে এমন সেন্টেন্স নাই যেখানে ভার্বের উপস্থিতি নাই, এরকমটা কখনো তোমরা সাধারণত শুনে থাকবে না। কিন্তু অপটেটিভ সেন্টেন্স রয়েছে যেখানে কিন্তু ভার্বের উপস্থিতি ছাড়া সেন্টেন্স হয়। আর এটাও জানি একটা সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ভার্ব। ধরে নাও যে তুমি লিখছো গো, তারপর লিখছো ইট রাইস, তারপর লিখছো যে আই ওয়ান্ট অ্যা পেন। দেখো, 3টা সেন্টেন্স লিখেছো, 3টা সেন্টেন্স এই ভার্বের উপস্থিতি রয়েছে। এখানে গো মানে যাওয়া ভার্ব, ইট মানে খাওয়া ভার্ব, ওয়ান্ট মানে যাওয়া, এটা ভার্ব। তো একটা ওয়ার্ড দিয়েও যখন সেন্টেন্স হচ্ছে তখনও ভার্ব থাকছে, 2টা ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স হচ্ছে তখনও ভার্ব থাকছে, 3টা ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স হচ্ছে বা 4টা ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স হচ্ছে তখনও কিন্তু ভার্ব থাকছে। তাহলে ভার্ব হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়টাই যে ধরে নিতে পারি আমরা একটা সেন্টেন্সে। তো এই যে অপটেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে এখানে কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্সের উপস্থিতি রয়েছে। দেখো, গুড মর্নিং, গুড একটা অ্যাডজেক্টিভ, মর্নিং একটা নাউন, কিন্তু এখানে ভার্বের উপস্থিতি নেই। তো এই সকল বিষয়ের জন্য অপটেটিভ সেন্টেন্সের উইশ রিলেটেড যে সেন্টেন্সগুলো রয়েছে, এটা হতে পারে অ্যাডিউ অথবা গ্রেটিংস, তো তাদেরকে ভার্ববিহীন সেন্টেন্স বলা হয়। এটা তোমাদের বিভিন্ন কুইজে আসতে পারে, তোমরা ভালো করে এটাকে স্মরণীয় বা মনে করে রাখতে পারো, ঠিক আছে, এটা তোমাদের কাজে দেবে। ওকে, তো লক্ষ্য করো, অ্যাডিউ এর মধ্যে কী কী পড়তে পারে বা বিদায়ের মধ্যে কী কী পড়তে পারে, একটা হচ্ছে গুড বাই, আরেকটা হচ্ছে গুড নাইট। গুড নাইট বললে কিন্তু সবার মন খারাপ হয়ে যায়। ধরে নাও তোমরা মেসেজিং করছো আর এরকম অবস্থায় তোমাদের ফ্রেন্ড বলে উঠলো গুড বাই বা গুড নাইট, তাহলে তোমার মন খারাপ হয়ে যায়, তাই না? ওকে, তো এগুলো হচ্ছে বিদায় সম্ভাষণ, যেটাকে বলা হয় সামগ্রিকভাবে অ্যাডিউমের মধ্যে ফেলানো হয়, এবং সেটাও কিন্তু উইশ রিলেটেড সেন্টেন্সের মধ্যেই পড়ে বা ইচ্ছা পোষণ বাক্যগুলোর মধ্যে। তো যাই হোক, এই সকল বিষয় যদি রিপোর্টেড স্পিচে থেকে থাকে তাহলে তোমরা কীভাবে ন্যারেশন চেঞ্জ করবা। তো এই বিষয়ের উপর টপিকটা সিলেক্ট করে তোমাদের পরবর্তীতে আমি তোমাদের জানাই দিচ্ছি। বিষয়গুলো খুবই ইজি, দেখো, লক্ষ্য করো, তোমরা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করবা, তাহলে কাজ হয়ে যাবে। ধরো লেখা আছে হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বলল হ্যাপি বার্থডে, সে আমাকে বললো শুভ জন্মদিন, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু একটা উইশ এবং এটা গ্রেটিংস বোঝাচ্ছে। ওকে, এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তো আমরা কী করবো, যেহেতু এটা উইশ করা বোঝাচ্ছে, আমরা রিপোর্টিং ভার্বটিকে উইশডে কনভার্ট করে নেব।
এবং আমি কি বলেছি বলতো যে আগের স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2 যেখানে ছিল সেখানে কিন্তু আমরা কি করেছিলাম অবজেক্ট উজ্জ করেছিলাম দ্যাট লিখেছিলাম। এখানে অবজেক্ট উজ্জ হবে না, অবজেক্ট লেখা হবে এবং দ্যাটকে উজ্জ করতে হবে না, দ্যাট লেখা যাবে না। ওকে, তাহলে অবজেক্টটাকে লিখলাম মি, তারপর কি করব সরাসরি এইটা, খুব ইজি, হ্যাপি বার্থডে। শুধুমাত্র একটা রুলস মেনটেন করতে হবে তোমাদের, সেটা কি যে অবজেক্ট লিখতে হবে, দ্যাটকে লেখা যাবে না। আর আগের স্ট্রাকচার 1 এবং 2তে কি ছিল অবজেক্ট লেখা যাবে না, দ্যাটকে লিখতে হবে। এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে ডিফারেন্স তাদের মধ্যে। ওকে, আর এই যে আমি বলেছি যে রিপোর্টেড স্পিচে যে অর্থ থাকবে সেই অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটি কনভার্ট হয়ে যাবে কোনো একটা ভার্ব। তো তারপর দেখো, হি সেড টু ইউ গুড মর্নিং, সে তোমাকে বলল শুভ সকাল। তাহলে কি হবে সবে বলো তো, হি উইজড ইউ গুড মর্নিং। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবার চলে আসো পরের টপিক, যেখানে অ্যাডিউ বোঝাবে অথবা বিদায় বোঝাবে। তো সেরকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে কনভার্ট করে নিতে পারি ইনডিরেক্ট স্পিচে। দেখো এখানে লেখা আছে, ধরো যে গুড বাই, শুভ বিদায়। ওকে, তো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটাকে আমরা কি করব ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তো যখন এই অ্যাডিউ বা বিদায় টাইপের কিছু বোঝাবে যেখানে মন ভারাক্রান্ত অবস্থার একটা তৈরি হতে পারে, তো সেখানে আমরা সাধারণত রিপোর্টিং ভার্বটাকে ব্যাড দিয়ে কাজ করি। ঠিক আছে, সে আমাকে জানালো, বিদায় জানালো, গুড বাই, হি ব্যাড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। তো দেখো এটা কিন্তু উইশ করা ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু মন ভারাক্রান্ত একটা অবস্থার মতো একটা পরিণতি নিয়ে আসছে। সেই হিসেবে এই যে গুড বাই, এটার যে অর্থ, সেই অর্থের সাথে সঙ্গতি রাখার জন্য সেইট কনভার্টেড হয়ে ব্যাডে পরিণত হয়ে যায়। ব্যাড মানে হচ্ছে বিদায় জানানো, এরকম একটা কথা। ঠিক আছে, ওকে, তো হি ব্যাড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো, এই হচ্ছে বিষয়। যেহেতু বিদায় জানানোর সাথে এই ব্যাড সংশ্লিষ্ট, উইশ সংশ্লিষ্ট না, যার কারণে এই ব্যাডটা আমরা দিয়েছি, যেটা এসেছে বিট থেকে। ওকে, তো এইবার চলে আসো পরের আরেকটা এক্সাম্পলে, লেখা আছে হি উইশড মি গুড নাইট। ঠিক আছে, তখন কি করবা, হি ব্যাড মি গুড নাইট। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের সামগ্রিক কিছু। প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের এভাবে করতে হবে, এক্সাম্পলের কাজ তোমাদের এভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার একটু তোমাদের এক্সাম্পল পার্টে চাই, সামগ্রিক এক্সাম্পল, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল এক্সাম্পলস বা মিক্সড এক্সাম্পলস। লক্ষ্য করো, দেওয়া আছে এরকমটা, হি সেড টু হিম মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ঠিক আছে, এটা কেমনে করবো বলো তো, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমাদের করতে হবে কি ইনডিরেক্ট স্পিচের রূপান্তর। তাহলে হি প্রেইড, যেহেতু এটা প্রার্থনা বোঝাচ্ছে, প্রেইড দিয়ে দিলাম, হি প্রেইড, সরাসরি দ্যাট, কারণ আমরা জানি এটা স্ট্রাকচার 1-এর একটা পার্ট এবং এই পার্টে অবজেক্টকে লেখা হয় না, সরাসরি দ্যাট দিয়ে কাজ করতে হয়। তারপর কি এটাকে ধরে নিতে হবে যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই হিসেবে ইউ এর পর মে হওয়া উচিত। তো আমরা কী করবো, এই মেটা মাইট হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে ভিটু ফর্মে লেখা আছে, এই জন্য মেয়ের ভিটু মাইট দিয়ে দিলাম, ইউ মাইট বি হ্যাপি। এই হচ্ছে সেই নারেশন চেঞ্জ। ঠিক আছে, এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, হি সেড টু মি লং লিভ রাফি, সে বলল রাফি দীর্ঘজীবী হোক। তাহলে এই যে এটা স্ট্রাকচার 2-এর মধ্যে পড়ছে, এটাকে একটু কল্পনা করে আমরা স্ট্রাকচার 1-এ নিয়ে আসবো। সেটা হচ্ছে মে রাফি লিভ লং, এটা হবে। এক্সটেনশন ভার্ব সাবজেক্ট, তাহলে মে তারপর সাবজেক্ট তারপর ভার্ব তারপর এক্সটেনশন। হ্যাঁ, জাস্ট রিপ্লেস করেছি আমরা। এক্সটেনশনকে
আমরা সাধারণ স্ট্রাকচার ওয়ানে নিয়ে আসতে গেলে সবার লাস্টে লিখতে হবে, আর ভার্বকে স্ট্রাকচার ওয়ানে নিয়ে আসতে গেলে সেটা সাবজেক্টের পর লিখতে হবে, এবং সাবজেক্টকে স্ট্রাকচার ওয়ানে নিয়ে আসতে গেলে মেয়ে ঠিক পরে লিখতে হবে। এভাবে তৈরি হলো এটা, ঠিক আছে? তো এখন এই যে সেন্টেন্সটা আমরা এটাতে কল্পনা করে নিলাম। এখন ইনডিরেক্ট স্পিচে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? হি প্রেড দ্যাট রাফি মাইট লিভ লং। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরবর্তী এক্সাম্পলটা। এবার নেক্সট এক্সাম্পল দেখো। হি সেড টু হিম এইচবিডি। এইচবিডি মানে কি সবাই তো জানি, কারণ সবাই মডার্ন যুগের ছেলেপেলেরা তোমরা। ওকে, তো এইচবিডি মানে হচ্ছে হ্যাপি বার্থডে। ঠিক আছে, এইচতে হ্যাপি, বিতে বার্থ, ডিতে ডে। তাহলে আমরা কি করব? যেটা উইশ করা বোঝাচ্ছে, তাহলে হি উইজড হিম। দেখো এখানে অবজেক্ট লিখেছি, কারণ হচ্ছে আগে কিন্তু অবজেক্ট লিখেছিলাম না আগের যে এক্সাম্পলগুলো দেওয়া ছিল, কারণ সেগুলো স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2 এর মধ্যে পড়েছিল। এখন স্ট্রাকচার 3-তে চলে আসছি। হি উইজড হিম, এখন আর দ্যাট লিখবো না। হি উইজড হিম এইচবিডি, সে আমাকে এইচবিডি উইশ করলো। ঠিক আছে, ওকে। এবার দেখো হি সেড টু হিম গুড নাইট। তাহলে এখন কি করব? হি ব্যাড হিম গুড নাইট। আশা করছি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছ। আজকে এতটুকু ক্লাসই তোমাদের এই পার্টে রয়েছে। তোমরা যদি এখান থেকে হেল্প পেয়ে থাকো তাহলে কাইন্ডলি আমাকে একটি হেল্প করো। সেটা কি? যে তোমরা বেশি বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটির প্রসারণ ঘটতে পারে। হ্যাঁ, এবং তোমরা শেয়ার করে দিও যাতে সেসব প্রান্তিক এলাকায় এই ভিডিওগুলো পৌঁছায় যায় যারা এখনও ইংলিশে দুর্বল রয়েছে, যারা দরিদ্র, যারা এডুকেশন ঠিকমতো পাচ্ছে না, তারা যেন ভালোভাবে এই ভিডিওগুলোকে আত্মস্থ করতে পারে। ঠিক আছে, এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে তাদেরকে হেল্প করার জন্য। তাহলে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ তোমাদেরকে। বাই বাই।